অফিস থেকে ফিরে বেশ কয়েকবার বিল দেওয়ার পর দরজা খুলে দিল আমার ভার্সিটি পড়ুয়া মেয়ে রুম্পা। দরজা খুলে দিয়েই সে ধূপধাপ করে চলে গেল। একবারও পেছনে ফিরে তাকাল না বা একটু হাসলও না। আমার মনটা একটু খারাপ হল। সবসময় জেনেছি মেয়েদের নাকি বাবার সাথে বেশি আদুরে সম্পর্ক থাকে, অথচ আমার বেলায় হয়েছে উল্টো। না, ভুল বললাম। আসলে আমার যমজ ছেলেমেয়ের কারো সাথেই আমার সম্পর্ক ভালো না। এই বাড়িতে যেন অদৃশ্য দুই দল। এক দলে আমি একা, আর অন্য দলে আমার স্ত্রী সায়রা, মেয়ে রুম্পা আর ছেলে রূপম। ফ্রেশ হবার পর কাজের মেয়েটা চা দিয়ে গেল। বাইরে বৃষ্টি হচ্ছে। বহু বছর আগে এমন এক বর্ষণমুখর সন্ধ্যায় অফিস থেকে ফিরেছি। সায়রা তখন নতুন বউ, মাস দুয়েক হয়েছে বিয়ের। আমাকে দেখে খুশি মনে দরজা খুলে দিল সায়রা, চোখে মুখে অদ্ভুত এক লজ্জা মেশানো হাসি। ভেতরে ঢুকতেই মা ডেকে উঠলেন, কে? রফিকেলি বাবা? জি আম্মা, বলে আমি আম্মার ঘরে ঢুকলাম। আব্বা পেপার পড়ছিলেন। আমি বসে আম্মার সাথে কথা বলতে লাগলাম। বাবাও টুকটাক কথা বলছিলেন। রান্নাঘর থেকে খুটখাট শব্দ আসছিল। সময় কখন পার হয়ে গেল টের পেলাম না। ইতোমধ্যে আম্মা হাঁক দিয়ে সায়রাকে বললেন সবার জন্য চা দিতে। ঘণ্টাখানেক পর ঘরে ফিরে দেখি টেবিলের ওপর একটা থালায় চানাচুর বাদাম দিয়ে মুড়ি মাখানো। গন্ধে বোঝা যাচ্ছে আচারের তেল দেয়া হয়েছে। মুড়িগুলো নিতিয়ে গেছে। কি ব্যাপার, চায়ের আগে দিলে না কেন ও ঘরে? একটু চেঁচিয়েই সায়রার উদ্দেশ্যে বললাম। ভেবেছিলাম আপনি আর আমি খাব, বাইরে বৃষ্টি, তাই ভাবলাম। সায়রার কাপা কাপা উত্তর। আর আমার বাবা মা চেয়ে চেয়ে দেখবেন, তাই তো? প্রায় হুঙ্কার দিলাম। না না, ওনাদের বিকেলের নাস্তা আগেই দিয়েছি, আমি শুধু খাইনি, ভাবলাম আপনি এলে একসাথে। আর কিছু না শুনে আমি বাথরুমে ঢুকে গেলাম। আজকে চা হাতে বৃষ্টির শব্দে বড় বেশি মনে পড়ছে সেই মুড়ি মাখানোটা খেতে। ওই ঘর থেকে সবার হাসাহাসির শব্দ আসছে, অথচ আমি একা। চায়ে চুমুক দিয়ে মন খারাপ ভাবটা কাটানোর চেষ্টা করলাম। রাত 10:30 নাগাদ খেতে গিয়ে দেখি সবার খাওয়া হয়ে গেছে। আমার জন্য ঠান্ডা ভাত তরকারি ঢেকে রাখা হয়েছে। বেসিন থেকে হাতটা ধুয়ে এসে খেতে বসলাম। ভালো লাগছে না। মনে পড়ে গেল বহুদিন আগের কথা। তখন আমার ছেলে মেয়েদের বয়স 7-8 হবে। রাতে সবাই মিলে খাচ্ছিলাম। সায়রা বরাবরের মতো পরিবেশন করছিল। হঠাৎ রূপম বলে উঠল, মা, তুমিও বসো, একসাথে খাই। পরে তুমি দেরি করো, গল্প শুনি আর ঘুম পাড়াও না। দাদু ভাই, মা খেতে বসলে সবাইকে কে বেড়ে দেবে? বাবা বললেন। সবাই সবারটা নিবে, একটু জেদি কণ্ঠে রূপম বলল। আম্মা এটো হাতেই ঠাস করে একটা চর বসিয়ে দিল ওর গালে। আমের চেয়ে আটি বড়। শোন রফিক, তোর বউকে বলে দিবি যেন বাচ্চাদের মুখ দিয়ে নিজের কথা না বলায়। মা আমাকে কিচ্ছু বলতে বলেনি। গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে রূপম বলেই এক ছুট দিল ঘরে। আমি আগুন চোখে সায়রার দিকে তাকিয়েছিলাম। তার চোখে পানি ছিল। আহ, কি যন্ত্রণা! এখন আমার চোখে কেন পানি আসছে? এমনি, নাকি প্রায় রোজই আমাকে একা খেতে হয় তাই? কে জানে। শুতে গেলাম। সায়রা আজকাল আলাদাই শয়। টিভির শব্দ পাচ্ছি। মেয়ে কি যেন বুঝিয়ে দিচ্ছে তাকে। আরও মাঝে মাঝে হাসছে, মাঝে মাঝে বলছে, বুঝেছি বুঝেছি। আমি ঘুমানোর চেষ্টা করলাম, যদিও কাল অফিস বন্ধ। ছেলেমেয়েরা তখন 12-13। হঠাৎ বাসার টিভিটা নষ্ট হয়ে গেল। আম্মার আবার টিভি ছাড়া চলে না। রফিক, বাবা একটা টিভির ব্যবস্থা কর। এই ঝিরঝিরে টিভি দেখা যায়? বাবা, এরকম বাক্সের মতো না, দেয়ালে লাগানো যায় এমন টিভি আমার বান্ধবী ইলমার বাসায় দেখেছি। ওগুলো একটা কিনে দাও না, রুম্পা বলল। বুঝলাম ও কি চাইছে। আমি মাথা নাড়লাম। রুম্পা রূপম দুজনেই হৈ হৈ করে উঠল। সায়রার মুখেও হাসি। কিন্তু সবার হাসি মিলিয়ে গেল যেদিন টিভি কিনে বাড়ি আনলাম। যাওয়ার সময়ই আম্মা বলে দিয়েছিলেন টিভিটা ড্রয়িং রুমে না দিয়ে তাদের খাট বরাবর লাগাতে। আসলেই তো, দুজনেরই বয়স হয়েছে, কতক্ষণ আর সোফায় বসে টিভি দেখা যায়। আমি তাই করলাম। ছেলেমেয়েরা শুকনো মুখে ঘুরতে লাগল। সায়রা ভাবলে হীনভাবে কাজ করছিল। আজ টিভির শব্দে কেন কে জানে সেসব কথা মনে পড়ে গেল। ঘুম ভাঙল সকাল সকাল। সবার মাঝে কিসের যেন ব্যস্ততা। কাজের মেয়েটার কাছ থেকে জানলাম সবাই দুদিনের জন্য ওদের মামা বাড়ি যাচ্ছে। আশ্চর্য, আমাকে একবার বলল পর্যন্ত না। আমারও তো দুদিন ছুটিই আছে।
মনে পড়ল আমার শ্বশুর যেদিন হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হলেন, খবর পেয়ে সায়রা কাঁদতে কাঁদতে ব্যাগ গোছাচ্ছিল। আম্মা বললেন, বাপ হাসপাতালে, মেয়ে দেখতে যাবে, সমস্যা কি? কিন্তু মেয়ে নিজেও যে আরেক বাড়ির বউ, তা ভুললে চলবে কেমন করে? এখানেও কাজকর্ম আছে। রফিক, তোর বউকে বল, ঢাকা ময়মনসিংহ বেশি দূরে না, এত কাপড় গোছানোর কিছু নেই। সে যেন রাতের আগে ফিরে আসে, আর দুপুরের রান্নাটা যেন করে দিয়ে যায়। একটু ভাত ডাল ফোটাতে আর কতটুকুই বা সময় লাগবে? দাদি, মা যাক রূপমকে সাথে নিয়ে, আমি রান্না অল্প অল্প জানি, আমি করব। মেয়ে তখন ক্লাস 7-এ। দেখ দেখ তোর মেয়ে কি বলে, অমন মুখে মুখে কথা বলা মেয়ে আমার নাতনি হতেই পারে না। আম্মা কেঁদে ফেললেন। আমার প্রচণ্ড রাগ হলো। কিছুদিন হলো বাবা চলে গেছেন, এখন আমার আম্মাকে না কাঁদালেই নয়। আমি মেয়ের চুল ধরে একটা ঝটকা মেরে মাটিতে ফেলে মারতেই যাব, এমন সময় সায়রা এসে ওকে আড়াল করে বলল, আমি যাব না, আমার না গেলেও চলবে, ভাইজান আছেন, উনি সব সামলে নেবেন। আমি রান্নাঘরে যাচ্ছি। মা, আপনার জন্য সর্ষে ইলিশ করছি, আর হ্যাঁ, আপনাকে চা দিচ্ছি। এই কথাটা আমার উদ্দেশ্যে। সে কেমন অপ্রকৃতস্থ মানুষের মতো রান্নাঘরের দিকে গেল। রুম্পা রূপম দুজনেই কাঁদতে কাঁদতে ওর পিছনে গেল। দুদিন পর খবর এলো ওর বাবা মারা গেছে। সায়রা গেল না, কাঁদলও না। সায়রা এরপর গিয়েছিল আরও বছর 4 পর। আম্মার মৃত্যুর 3 দিনের মিলাদ শেষে সায়রা ব্যাগ গুছিয়ে ময়মনসিংহ চলে গেল। ছেলে মেয়েদের তখন এসএসসি পরীক্ষা চলছে, আরও চলে গেল। ছেলে মেয়েরাও ভাবলেশহীন, ওরা যেন জানতো এমনই হবে। আম্মার মৃত্যুতে আমি একাই কেঁদেছিলাম। আজও কেন যেন বারান্দায় দাঁড়িয়ে ওদের আনন্দ করে যেতে দেখে একাই কাঁদছি। এই সংসারটা চলে আমার টাকায়, কিন্তু আমি নিজেই কেন যেন এখানে মূল্যহীন। ঘরে ফিরে এলাম। বৃষ্টি আবার নামছে, জানালার কাঁচ বেয়ে জল নামছে ধীরে ধীরে। হঠাৎ মনে হলো, জীবনের সবচেয়ে বড় দূরত্বটা কিলোমিটারে মাপা যায় না। কখনো কখনো একটা মুড়ি মাখানো থালার দূরত্বই হয়ে যায় এক জীবনের সমান। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই।